সবাই আছি রাধারানী আত্মসমর্পণ করা। হরি বল। আরে বাবা আমরা তো সবাই পকেটে ছাড়া হাতে বেরি করতে চাই না। হরি বল। ঠান্ডা লাগে? হ্যাঁ। লজ্জা লাগে বলে। লজ্জা করে হবে না। এই যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে গোবিন্দ সেবা। গোবিন্দ কৃপা পেতে গেলে আগে এগুলোকে বর্জন করো। হরি বল। হাত আছে হাতের কর্ম করো। বাবা করতালি যেন না থামে। চলবে আমার মন চল মধুর
চরণের আশীর্বাদ জয়। হরে কৃষ্ণ। একটা কথা না বললেই নয়, যারা যতজন আমাকে অর্থ প্রদান করেছে এবং যারা করেননি সবাই রাতুল চরণে প্রণতি জানাচ্ছি শতকোটি, এবং সবার কাছে আশীর্বাদ বিনতি করছি আপনারা সবাই আশীর্বাদ করবেন এভাবে যেন সারা জীবন এমন সাধুগুরু বৈষ্ণব এবং ভক্ত সঙ্গ লাভ করতে পারি।
রাধাকে নিয়ে সে বৃন্দাবনের মাঝে যমুনার তীরে অপরূপ খেলায় মত্ত। সেই দৃশ্যকে দর্শন করে আজকে পদকবি নাসির মাহমুদ, যিনি মুসলিম ছিলেন, মুসলিম থেকে দেখুন কত সুন্দর পদ রচনা করেছে। তিনি মুসলিম হলেন বটে, তবে গোবিন্দের লীলাকীর্তন এত সুন্দরভাবে হৃদয়ে ধারণ করে পদ রচনা করলেন। কেমন? আজ খেলো তো খেলো সুন্দর শ্যাম, খেলো তো খেলো সুন্দর শ্যাম, খেলো তো খেলো সুন্দর শ্যাম, খেলো তো খেলো সুন্দর শ্যাম। খেলো তোরা সুন্দর শ্যাম, মধুর মুরলী মধুর ধাম, খেলো তোরা সুন্দর শ্যাম, মধুর মুরলী মধুর ধাম। খেলো তো খেলো সুন্দর শ্যাম, প্রিয় শ্রীরাম সুদাম বেলি তপন তনয়া ধীরে থেকে প্রিয় শ্রীরাম সুদাম বেলি তপন তনয়া তীরে তীরে হরিবল। এই যে তপন মানে কি? মায়না তপন শব্দের অর্থ কি? সূর্য সূর্য, তাই না? আজকে পদে বলেছে তপন তনয়ার তীরেতে খেলে। এই যে তপন তনয়া, তনয়া মানে পুত্রী, তাই না? এই যে তপন তনয়া মানে সূর্যের মেয়ের নাম কি গো? তো ভাই ফোঁটা দিয়েছে? হ্যাঁ? এই যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, তারপরে লাইনটা কি জানো? হ্যাঁ, তারপর যমুনা গায় জমকে ফোঁটা। হরিবল। আমরা সবাই জানি যে সূর্যের পুত্রের নাম হলো যম। তো যম যদি সূর্যের পুত্র হয়, তাহলে সূর্যের কন্যার নাম কি? যমুনা। হরিবল। আজকে পদে বলেছে যে প্রিয় শ্রীরাম সুদাম বেলি তপন তনয়ার তীরেতে গেলি, মানে তপন তনয়া অর্থাৎ যমুনা তীরেতে গেলি। সে সূর্যপুত্রী যমুনা তার তীরে আজ কেলি করছে। বারবার কে? আসেন, আমার স্যার। গোবিন্দ। প্রিয় শ্রীরাম সুদাম বেলি তপন তনয়া তীরেতে গেলি। প্রিয় শ্রীরাম সুদাম বেলি তপন তনয়া তীরে তীরে আবার ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি ফুকারি চাঁদ ফুকারে ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি ফুকারি চাঁদ আমার বয়সে কিশোর মোহন ভাতি জয় ছাইন্দ হরিবল জয় রাধে রাধে। বয়স কিশোর মোহন ভাতি জয় ছাইন্দ চাঁদ তীরে চারু চন্দ্রিকা
বিহার রে নাসির মামুদ করতো হিয়া নাসির মামুদ করতো হিয়া নাসির মামুদ করতো হিয়া চরণে শরণ এই নাসির মামুদ করতো হিয়া নাসির মামুদ করতো হিয়া চরণে শরণ হরিবোল এই পদ্মে রচনা করেছেন নাসির মামুদ। আজ তিনি ডেকে বলছেন যে গোবিন্দ হয়ে আমি তো যমন, আমি মুসলিম, আমি তোমার ওই চরণ সেবার যোগ্য নই, আমি মুসলিম বলে আমি যমন বলে যেন তুমি ফেলে দিও না, আমি যমন বলে ফেলিও না। ফেলে দিও না ওই চরণের পাশে আমি চাইলেও ছেড়ে দিও, চরণের পাশে চাইলেও ফেলে দিও পাশে ওই চরণের পাশে রেখো চাইলেও আমার চরণের পাশে চরণের পাশে দেখুন একটি কথা না বললেই না, আজকে দাঁড়িয়ে আমি যে আপনাদের সঙ্গে কীর্তন করছি, প্রথমত গোবিন্দের অশেষ কৃপা যে আমি আসতে পেরেছি, দ্বিতীয়ত যে মাধ্যমে এখানে এসেছি সে হলো অনির্বাণ কাকু, তার মাধ্যমে আজকে এখানে এসেছি, তার চরণে অনেক শতকোটি প্রণাম। শুধু তিনি নয়, আমি কমিটির কাছে অনেক কৃতজ্ঞ যে আমার মতো ক্ষুদ্র একটি ব্যক্তিকে তারা এখানে এনেছে। আমি হয়তো জানি না, আমি জ্ঞানহীন সাধনহীন, আপনাদের মতো ভক্তের মাঝখানে এসে খুবই ভালো লাগছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন এভাবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তদের মাঝে সদা সর্বদা কীর্তন করতে পারি। আর আমার কাকুর যেন আশীর্বাদ করবেন যেন সেও এভাবে সর্বদা হরি নামামৃত সুধায় নিজে ডুবতে পারে। হরি বল, তার জন্য একবার জয় জয় তাই বলছি। হরে কৃষ্ণ। আজকে যমুনার তীরে কানাই কিভাবে খেলছে জানে? শ্রী যমুনার তীরে কানাই সঙ্গী গণ লইয়া, শ্রী যমুনার তীরে মাখামাখি রাধো গীত হইয়া, মাখামাখি রাধো কাঁধে করে কাঁধে করে কাঁধে চড়ে মদন মোহন শ্রী গোবিন্দ, কাঁধে করে কাঁধে মদন মোহন শ্রী গোবিন্দ, কাঁধে করে কাঁধে আর মদন মোহন শ্রী গোবিন্দ, কাঁধে করে কাঁধে চড়ে মনমোহন শ্রী গোবিন্দ রাধে করিয়া কাঁধে চড়ে মদন মোহন শ্রী গোবিন্দ, কাঁধে করে হরে কৃষ্ণ। আজকে গোবিন্দ আমার সেই যমুনার তীরে এমন একটি খেলা খেলছে
এই ছোট মেয়েটার উপরে এত অত্যাচার। এই যে দেখো হরে কৃষ্ণ, রাস্তার পাশে তো ওই জন্য একটু এমন হবে। আজকে গোবিন্দ আমার যমুনার তীরে কাঁধে করা আর কাঁধে চড়ার খেলা খেলছে। খেলার শর্ত কি? খেলার শর্ত কি? এই যে যতজন মানে দ্বাদশ রাখাল যে রয়েছে তারা সবাই মিলে এই খেলাটি খেলবে। এই খেলার মধ্যে একজন চোর হবে বাবা। সে চোর যে হবে তার কি করতে হবে না, বংশীবট থেকে যমুনার তীর অবধি যে চোর হবে আর বাকি যতগুলো রাখাল রয়েছে সবাইকে কাঁধে করে নিতে হবে, বংশীবট থেকে যমুনার তীর নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। এখন এই খেলার মধ্যে চোর হবে কি? চোর তো আর সবাই হতে চায় না। এই যে ভালোর ভাগিদার সবাই হতে চায়, কিন্তু চোরের পদবী আর কেউ নিতে চাচ্ছে না। হরে কৃষ্ণ, হরে বল, চোর কে হবে? এখন সকল রাখালগণ ঠিক করলো, আচ্ছা ঠিক আছে এইভাবে হবে না, একটি কাজ করা যাক। কি না, সেই গাছ থেকে যতজন শাখা ছিল 12টা পাতা নিয়ে এলো। এই যে 12টা পাতা নিয়ে এসে 12টা পাতার মধ্যে একটি পাতায় ফুটো করে দিয়েছে। এই ফুটো পাতাটি যার ভাগ্যে পড়বে সেই হলো আজকের খেলার চোর। শ্রীরাম কি করেছে, সে 12টি পাতা হাতের মধ্যে নিয়েছে, এভাবে ঢেকে নিয়েছে, শুধু মাথাগুলো বের করা আছে। ছোটবেলায় আমরা সবাই খেলেছি না, যে পাতা নিয়ে চোর হওয়া যায়। আমার থেকে আপনারা ভালো জানেন। কি করেছে, এই যে হাতের মধ্যে পাতা নিয়েছে, একজন একজন করে পাতা নিয়েছে। আরে বল, একজন একজন করে পাতা নিয়েছে আর শ্রীরাম হাতে পাতাটা রেখেছে। শ্রীরাম মনে মনে ভাবছে, আহারে আরে বল, আহারে প্রতিদিন খেলায় তো আমরা সবাই কেউ না কেউ চোর হয়। একজন আছে যে কখনো কোনোদিনও চোর হয় না। কে না, সেটা হলো আমাদের ভাই কানা। আজকে যদি ভাই কানাই চোর হতো, ভক্ত হৃদয়ে বাঞ্ছা জেগে গেছে। এই যে ভক্ত হৃদয়ে বাঞ্ছা জেগেছে, সবাই কেউ জানে না, জানে কে না, আমার অন্তর্যামী গোবিন্দ। আচ্ছা গোবিন্দ জেনে গেছে। গোবিন্দ মনে মনে ভাবছে, ও তোমার পেটে পেটে ভক্ত বৎসল ভগবান আমার ভক্তের ইচ্ছা পূরণের জন্য আছে সেই ফুটো পাতাটা নিজের হাতে। আজকে সবাই যখন নিয়ে নিয়েছে, শ্রীরাম ডেকে বলছে, কি ব্যাপার, ফুটো পাতাটা গেল কোথায়? এই মধুমঙ্গল, তোর পাতাটা কোথায়? তোর পাতা তো ভালো নেই। এই সুদা, তোর পাতাটা দেখি, ওটা তো কার? আরে বল, হ্যাঁ তোর পাতা তো ভালো। এই তোরটা দেখি, ব্যাপার এটাও ভালো। এই তোরটা দেখ, সবারই ভালো কথা। এই ফুটো পাতাটা গেল কই? হ্যাঁ এই তোরটা দেখি, এই তোরটা দেখি, খুব মুশকিল, পাতাটা গেল কই? আজকে শ্রীরাম মনে মনে ভাবছে, সবারই তো ভালো পাতা, তো ফুটো পাতাটা গেল কই? বাবা ভাবেইনি যে কানাইয়ের হাতে থাকতে পারে, কারণ কানাই তো আজকে সবার পাতা যখন ভালো, শ্রীরাম ভাবছে কানাই এত চুপ কেন? এই কানাই, কানাই, আচ্ছা তোর বদনটা এত মলিন করে রেখেছিস। কানাই আমার শ্রীরাম ডেকে বলছে, ওই কানা, তোর বদনটা এত মলিন করে রেখেছিস কেন? আচ্ছা দেখি তোর পাতাটা একটু দেখি। আজকে কানাই মলিন বদনে তার পাতাকে যখন দেখালো, শ্রীরাম দেখলো আজকে কানাইয়ের ভাগ্যে কোনো কথা পড়েছে। যেমনি কথাটা বলেছে, সকলে রাখাল চিৎকার করে উঠে বলেছে, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সবাই যখন চিৎকার করে উঠলো, আজকে গোবিন্দ মনে মনে ভাবলেন, আহারে তোরা সকলের মনে এই বাঞ্ছা ছিল, তোরা সবাই জান যেন আমি চোর হই। এই কথা যদি আমি আগে জানতে পারতাম,
মনের বাসনাটা আমি পূরণ করে দিলাম। আজকে খেলার নিয়ম অনুযায়ী আজকে সেই কানাই প্রত্যেকটা রাখালকে কাঁধে করে নিচ্ছে, সেই বংশী ঘাট থেকে যমুনার তীর অব্দি একবারে রেখে আসছে, আবারই নিয়ে আসছে। এভাবে করতে করতে সর্বশেষের পালা এসেছে শ্রীরামের, যে প্রথম বাচ্চাটি করেছিল। যখন শ্রীরামের পালা এলো, শ্রীরাম একটু আমতা আমতা করছে, কানাই আমাদের সবার ছোট, তাকে ঘাড়ে উঠবো। আজকে কানাই ডেকে বলছে, শ্রীরাম দাদা কি হলো, ঘাড়ে উঠবো? কানাই মনে মনে ভাবছে, তুমি তো প্রথম বাঞ্ছাটি করেছিলে, এখন পিছোচ্ছ কেন? কাঁধে ওঠো। আজকে শ্রীরাম কাঁধে উঠলো, কিন্তু সবার মতো না। বাবা একটি চরণ সামনে দিয়েছে, আর একটি চরণ পিছনে দিয়েছে। এভাবে কাঁধে করে যখনই যাচ্ছে, কানাই কি করেছে, শ্রীরাম দাদাকে নিয়ে এক দৌড় মেরেছে। আর যখনই দৌড় মেরেছে, কানাই ডেকে বলছে, শ্রীরাম ডেকে বলছে, কানাই আস্তে আস্তে, এ কানা আস্তে, আমি পড়ে যাবো তো। আজকে কানাই ডেকে বলছে, শ্রীরাম দাদা তোমার এখনো পড়ার ভয় আছে। এহ জাগতিক জগতে আমি যাকে একেবারে ভাষা, তাকে জগতের কোনো শক্তি নেই ডোবাতে পারে। আরে যাকে একেবারে ডোবায়, তাকে জাগতিক জগতের কোনো শক্তি নেই যাকে ভাসাতে পারে। প্রমাণ কোথায় গো? এই যে দেখো, রামচন্দ্র যখন রাবণের সাথে যুদ্ধে গিয়েছিল, সে সমুদ্র পার করেছিল কি দিয়ে? না, রাম নামের পাথর ভাসিয়ে দিয়েছিল বানররা। একদিন রামচন্দ্র মনে মনে ভাবলেন, আরে আমার ভক্ত মনেরা আমার নামের পাথরকে ভাসায়, আজকে আমি একটু দেখি তো ভাসি কিনা। কি করেছে জানেন? রামচন্দ্র আজ একটি পাথরকে নিয়ে নদীর জলে ছুড়ে দিয়েছে। যখনই ছুড়ে দিয়েছে, পাথরটি ডুবে গেছে। রামচন্দ্র মনে মনে ভাবছে, পাথরের সাইজ